সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন সেপ্টেল নিবেদিত করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, এই করোনায় আমাদের অর্থনীতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, অনেকে কর্মহীন হয়ে পড়েছেন। যারা ক্ষুদ্র ব্যবসায়ী তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটি আপনারা জানেন। কিন্তু এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি? সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেটি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর উপায় কি? এবং যারা কর্মহীন হয়ে পড়েছেন তাদের বিকল্প কর্মসংস্থান কি? সে বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর সিনিয়র ফেলো ডক্টর নাজনীন আহমেদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন পরিকল্পনা কমিশনের আহ, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম। আমাদের সঙ্গে যুক্ত আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুব রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন যারা ক্ষতিগ্রস্ত তাদের কয়েকজন। তাদের প্রথমে আমাদের সঙ্গে আছেন মাকসুদুর রহমান, তিনি করোনায় ক্ষতিগ্রস্ত। আমরা তার কাছে যে তার কিভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এখন তিনি কি করছেন সেটি আমরা তার কাছ থেকে শুনবো, এবং তারপর আমরা আলোচনায় যাব। আমরা শুরুতেই মাকসুদুর রহমান, আপনার কাছে যেতে চাই যে আপনি এই ক্ষতিগ্রস্ত হলেন, এখন সম্ভবত আপনি গ্রামে চলে গেছেন শহর ছেড়ে। তো জি। সেখানে কি করছেন? আপনার সংসার কিভাবে চলছে? বিগত করোনার ভিতরে আমার চাকরিটা হারাই গেছে, মানে আমার চাকরিটা চলে গেছে। ছেলে আছে দুজন, মা আছে, আমার ওয়াইফ আছে। দিন করে আমি ঘর ভাড়া দিয়ে আসছি আমি সব মালামাল নিয়ে আসছি গত 15-20 দিন আগে। বুঝলেন? এখন আমি খুবই ক্ষতিগ্রস্ত ভিতরে আছি, টাকা পয়সা হাতে কোনো কিছুই নেই আমার। আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। ডক্টর নাজনীন আহমেদ, আপনি বলুন, যারা এই শহর ছেড়ে গ্রামে চলে গেছে, যেতে বাধ্য হয়েছে, মানে তাদের জন্য আসলে কি ধরনের কর্ম ব্যবস্থা হতে পারে, বিকল্পগুলো কি কি হতে পারে, সেটি কি আপনি একটু বলবেন? দেখুন, কর্মের সুযোগের ক্ষেত্রে কিন্তু সবকিছু কর্মর মানে একটা ক্যাটালিস্টের ভূমিকা পালন করে সরকার, অর্থাৎ সরকার সুযোগ সুবিধা সেগুলো দেয়। কর্মের সংস্থানটা আসলে ব্যক্তিকেই করতে হয়। তবে সরকারের তরফ থেকে কিছু কিছু কর্মসংস্থান, যেমন ধরেন স্বাভাবিক অবস্থাতেও যেটা লিন সিজন থাকে, যখন গ্রামে কোনো কাজ থাকে না, তখন যেমন সরকারের একটা কর্মসূচি আছে, 100 দিনের কর্মসূচি, নানান রকম কর্ম তৈরি করা হয়, সেটাতে মানুষ অংশ নেয়। এখন এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে এই জরুরি অবস্থায় কিন্তু সরকার, ধরেন যারা অতি কষ্টে আছে, খাবারের সুবিধা নাই, খাবারে যাদের কষ্ট হচ্ছে, সেইখানে খাদ্য সহায়তা দেওয়ার চেষ্টা করছে। সেটাও যে সবার জন্য করতে পারছে তা না, কিন্তু সেখানে একটা কর্মসূচি আছে। আর আছে অতি দরিদ্রদের জন্য 50 লক্ষ পরিবারকে 2,500 টাকা করে। এখন আমরা নিজেরাই জানি যে আমাদের এই করোনার আগেও যে দরিদ্র জনগোষ্ঠী ছিল, জনসংখ্যার যদি 20 ভাগও ধরি, তাও তো প্রায় 3,70,00,000-এর মতো। তো সেইখানে আমরা কিন্তু একটা বিরাট জনগোষ্ঠীর কথা বলছি। এইখানে যেটা চিন্তা করতে হবে সেটা হলো বিকল্প কর্মসংস্থানটা কিন্তু হাতে ধরে হবে না সব জায়গায়, কিছু হবে। সরকার এবারও যদি আমি দেখি যে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় কিন্তু একটা কর্মসূচি রেখেছে, গ্রামাঞ্চলে মানুষকে সেই ক্ষুদ্র ঋণ দিয়ে, সামান্য ঋণের মাধ্যমে মানুষ যেন বিভিন্ন উদ্যোক্তা হতে পারে, এই ধরনের কর্মসংস্থান সৃষ্টির জন্য পরিকল্পনা রেখেছে। আমি মনে করি এখন সময় এসেছে, যারা আমরা কর্মহীন হয়ে পড়েছে, আমরা তো একটা জরুরি অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি, এখন এটা হচ্ছে টিকে থাকার সংগ্রাম, এবং এই জায়গাতে নতুন সুযোগগুলো নেওয়ার চেষ্টা করতে হবে এবং সেই জায়গায় নিজেকে ইকুইপড করতে হবে। যেমন ধরেন, এখন আমি দেখছি অনেকেই অনলাইন ব্যবসার সাথে যুক্ত হচ্ছেন। তার যেটা যে এলাকায়, আমি নিজে যশোরের গুড় কিনেছি 2 দিন আগে ঢাকায় বসে, আমি দেখছি যে সে বিক্রি করছে, যে নতুন উদ্যোক্তা, তার এলাকায় গুড় আছে, সে গুড় বিক্রি করছে, অথবা সিমের বিচি বিক্রি করে কিনে সংগ্রহ করে পাঠাচ্ছে। অর্থাৎ এরা কিন্তু আগে ব্যবসায়ী ছিলেন না, এরা এই অবস্থার প্রেক্ষিতে নতুন ভাবে চিন্তা ভাবনা করছেন। সুতরাং আমি যেটা বলতে চাই যে বিকল্প কর্মসংস্থান কি হতে পারে, সেইখানে আমরা কিছু নতুন জায়গা দেখি। একটা দেখি আমি কৃষির ক্ষেত্রে, কৃষি বলতে রেগুলার কৃষির পাশাপাশি কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং বিভিন্ন পণ্য যেটা আমাদের বাড়তি আছে বিভিন্ন জায়গায় সাপ্লাই, সেইটাকে ড্রাই ফুড করা কিংবা একটু প্রসেস করে বিক্রি করা। এবং এখন আগে যতটা ছিল তার চেয়েও বেশি অনলাইন প্ল্যাটফর্ম প্রচুর বেশি। এটার সাথে সাথে আমি অবশ্যই মনে করি যে স্থানীয় পর্যায়ে আমাদের যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার আছে, আমি রাষ্ট্রের কাছে, সরকারের কাছে রিকোয়েস্ট করতে চাই
যে এই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে কিন্তু লোকাল লেভেলে অনলাইন কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা যায়, যার মাধ্যমে এবং অ্যাওয়ারনেস রেজিং যে এই যে সুযোগগুলো আছে গ্রামে গঞ্জের মানুষও যেন সেটা জানতে পারেন। তার পাশাপাশি সরকার কিন্তু অনানুষ্ঠানিক খাতের জন্য ৩,০০০ কোটি টাকা, যেটা এনজিওর মাধ্যমে বরাদ্দ পাওয়ার কথা বিভিন্ন জায়গায় উদ্যোক্তা তৈরির জন্য, আমি মনে করি ইনফরমেশনটা উপজেলা লেভেলে যাওয়া উচিত যে কোন কোন উপজেলায় কোন কোন এনজিও কারা এটার সাথে জড়িত থাকবেন। কাজে সেটা যদি হয় তাহলে কিন্তু অনেকে এই সুযোগটা নিতে পারবেন। আমার কাছে ইদানিং মনে হচ্ছে যে অনেকগুলো সুযোগ আছে, কিন্তু সেই সুযোগের ইনফরমেশন গুলো মানুষ জানে না। যেমন নারী উদ্যোক্তারা, সরকারের যে 20,000 কোটি টাকা এসএমই খাতের জন্য বরাদ্দ, এখানে বলা হয়েছে প্রত্যেকটা ব্যাংক তার ঋণের 5 ভাগ দেবে নারী উদ্যোক্তাদেরকে। অর্থাৎ যদি 20,000 কোটি টাকা আমরা ধরি, তাহলে তার 5 ভাগ 1,000 কোটি টাকা কিন্তু নারী উদ্যোক্তাদের কাছে যাওয়ার কথা। এখন এটা তো বাজেট বক্তৃতায় লেখা নাই, এটা লেখা আছে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে। এবং এই সার্কুলারটা জানা না থাকায় অনেকে কিন্তু জানেনই না এই সুযোগটা তার আছে। কাজে আমি বলবো যে এই প্রচারণাটা চালানো উচিত যে কোন জায়গায় কি সুযোগগুলো সরকার রেখেছেন জনগণের জন্য। গ্রামের সুযোগ সুবিধা সরকারি পর্যায়ে তো আছে, আমরা বড় কাঠামোতে যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো আমাদের 81% কর্মসংস্থানের সুযোগ বেসরকারি খাত করে থাকে, মানে করছে। এটা আমরা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এই তথ্যটা আমরা দিয়েছি। আসলে 78% বেসরকারি খাতে ছিল, এখন এই সময় জুলাই থেকে আমরা আশা করছি এটা 81% বেসরকারি খাতে করবে, আর 19% সরকার কর্ম সুযোগের মানে বিনিয়োগের সুযোগ থাকবে সরকার। তো সেখানে শুধু সরকার না, প্রচুর এনজিও কিন্তু আমাদের দেশে কাজ করে। আপনারা জানেন যে পিকেএসএফএল অন্যীয় কয়েক হাজার এনজিও কিন্তু এই গ্রাম বাংলায় কাজ করে, বিভিন্ন আয়বর্ধক কাজে তারা বিনিয়োগ করে। এখন প্রশ্ন হলো যে সরকার, এটা তো আপনি অবশ্যই জানেন, 6.5 কোটি কৃষি পরিবার। তো 6.5 কৃষি পরিবার তারা কিন্তু স্বনিয়োজিত, এবং তাদের আবার আয়ের, আমি সংখ্যাটার জন্য বলছি, তাদের আয়ের 62% আছে আবার অকৃষিজ উৎস থেকে, হাটে বাজারে দোকানপাট, ছেলে একটা ভিন্ন কিছু করে, অথবা শহর থেকে পণ্য দিয়ে এনে গ্রাম মানে গ্রোথ সেন্টারগুলোতে বিক্রি করে, এরকম। তো কৃষি যারা, তারাও কিন্তু পুরো আয়টা কৃষি থেকে এখনো আসে না। 38% আয় কৃষি থেকে আমাদের এসে থাকে। তো এই দৃশ্যটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। সকলকে সরকার কর্মের সরাসরি সুযোগ দিতে পারবে না, কিন্তু সেটা যেটা করতে পারে, যেন ওই যে 3,000 কোটি টাকা রাখা হয়েছে নতুন উদ্যোক্তাদের জন্য গ্রাম অঞ্চলে, সেই সুযোগটা নিতে হবে। সেখানে 100 কোটি টাকার একটি স্টার্ট আপ ক্যাপিটাল রাখা হয়েছে নতুন উদ্যোক্তাদের জন্য, যারা লেখাপড়া জানে, শিক্ষিত, যারা বেকার, তারা এই সুযোগটা নিতে পারে। আর যেটা 20,000 কোটি টাকা রাখা হয়েছে কুটির শিল্প, অনুশিল্প, ক্ষুদ্র শিল্প ইত্যাদি, তো এগুলো তো যারা ছিল তারা হয়তো এই সুবিধাটা নিতে পারবে। যে ভদ্রলোক গ্রামে চলে গেলেন, এরকম একা নয়, বহু পরিবার এখন গ্রামে চলে যাচ্ছে। ধরুন সেলুনগুলো খুলেছে, বাট অনেক সেলুনে এখন লোকজন যায় না, কাজে অনেকে এটা বন্ধ করে চলে যেতে হচ্ছে। বিউটি পার্লার গুলো, অনেক মহিলা সেখানে কাজ করতো, অনেক বিভিন্ন এলাকা থেকে, আমাদের কি বলবো উপজাতীয় এলাকাগুলো থেকে, তারা এখন ফিরে যেতে হচ্ছে, কারণ এই দোকানগুলো খুলছে না, কেউ যাচ্ছে না এই করোনার ভয়ে। তো গ্রাম বাংলায় নতুন ধরনের একটি কি বলবো প্রত্যাবর্তন হয়েছে, যেটা উল্টো ছিল একসময় কোভিডের আগে। গত মার্চের আগ পর্যন্ত মানুষ কর্মসংস্থানে গ্রামে আসতো, গ্রাম থেকে শহরে আসতো। শুধু কর্মসংস্থান নয়, গ্রামে প্রবৃদ্ধি কেন্দ্রে দোকানপাট থাকলে বা দেশে কন্ট্রাক্টরি থাকলে বা অন্য কোনো ব্যবসা থাকলে, ছেলে পুত্র স্ত্রী কন্যা ঢাকা শহরে রেখে পড়াতো। অনেক নির্বাচিত পন্ডিত চেয়ারম্যানকে আমি দেখেছি, চেয়ারম্যান তিনি আছেন কিন্তু শহরে স্ত্রী কন্যা পুত্র অনেকেরই। এই বিষয়টা প্রচুর পরিবার শহরে রাখবার মতো, কারণ আপনি জানেন একটা বিরাট অপ্রাতিষ্ঠানিক খাতে আমাদের কর্মহীনতা সৃষ্টি হয়েছে। এখন আমাদের অর্থনীতি চালু হয়েছে, গ্রামে গিয়ে যেই ব্যক্তিটি ক্ষতিগ্রস্ত হলো, আমাদের এখানেও একজন বসা আছেন, এখন উনি এই সুবিধাটা কিভাবে পাবেন সেটি উনি হয়তো জানেন না। মানে সেটি জানানোর উপায়টা কি? আমি আপনার কাছে আসবো, মাহবুব রহমান, আপনার কাছে একটু আছে। আপনার তো ব্যাংক চালান এবং অনেক ব্যাংক আছেন।
মানে তারা আসলে কিভাবে ক্ষুদ্র ঋণ দিতে পারে এবং এই ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে পারে, উঠে দাঁড়াতে পারে সেই ব্যবস্থাটাকে আপনারা কিভাবে কোনো পরিকল্পনার মধ্যে এনেছেন কিনা? বেসিক্যালি যদি আপনি ব্যাংকিং সেক্টরটাকে দেখেন, ব্যাংক কাদের পয়সায় চলে? ব্যাংকগুলো কিন্তু ডিপোজিটরের পয়সা। মানে আপনি বা আমরা বা আমার ভাই বোন কেউ না কেউ আমার ব্যাংকে টাকা রেখেছে, সেই টাকাটার হচ্ছে আমার লায়াবিলিটি। আর আমি যে লোনটা দেই সেটা হচ্ছে আমার অ্যাসেট। এখন যখন লায়াবিলিটি মানে এই টাকাটা আমাকে ফেরত দিতে হবে কোনো একটা সময়। সেই ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হয় সবসময় আমি যে টাকাটাই বিনিয়োগ করি না কেন, সেই টাকাটা ফেরত আসতে হবে। কেননা যদি কোনো সময় আমার ডিপোজিটরের মাঝখানে কোনো সময় একটা শঙ্কা যদি জাগে যে ব্যাংকে টাকা রাখলে ব্যাংকে টাকা ফেরত পাবেন না, তাহলে যে রান অনটা হবে ব্যাংকের উপর সেটা কিন্তু বিরাট একটা মানে অর্থনীতি হ্যাবক আসবে। সেইটা কিন্তু আমরা কেউ চাই না। এখন আপনার স্পেসিফিক যদি প্রশ্নের উত্তর দেই, আমরা এরকম কিন্তু যে করি না তা কিন্তু নয়। কিন্তু আমরা যখন করি তখন আমরা দেখি যে যিনি লোনটা নিচ্ছেন তার কি এক্সপেরিয়েন্স আছে। কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি যখন কিছুটা হলেও উনি হয়তো ব্যবসা করেন নাই, কিন্তু যে কাজটা করেছেন সেই কাজটার ওর কিছু অভিজ্ঞতা আছে। সেখান থেকে হয়তো উনি ওরকম কোনো রিলেভেন্ট বা রিলেটেড সেক্টরে উনি কাজ করতে চাচ্ছেন, সেখানে আমি লোনটা দেব। এবং সেটা আমরা দিচ্ছিও। এখন আমাদের এখানে আরেকটা সমস্যা হয়ে গেছে যে এই যে স্মল লোন বলবো, এটাকে একটা কটেজ লোন বলবো, যেটা ওনার ক্ষেত্রে যদি হয়, সেখানে আমার ইন্টারেস্ট রেট হ্যাজ বিকাম অ্যানাদার বিগ ইস্যু। কেন ওনাকে লোনটা দিতে গেলে আমার যে লেভেল অফ ইনভলভমেন্ট লাগবে, আমার যেরকম লোকবল লাগবে, এই লোনটা সুপারভাইজ করতে যে লোকবল লাগবে, মানে আমি একটা বড় লোন দিচ্ছি সেটাও 9% এ দিচ্ছি, ওনাকে লোন দিচ্ছি সেটা 9% এ দিচ্ছি। এটাও কিন্তু আমাদের ব্যাংকারদেরকে অনেক ভাগে নিরুৎসাহিত করে এরকম ছোট লোন দেওয়ার ক্ষেত্রে। এখন আমরা কিন্তু বাট আপনি যদি দেখেন আমরা কিন্তু প্রচুর, আমি নিজে ব্যাংকে একসময় এমডি ছিলাম। আমরা এরকম ৫ লক্ষ ১০ লক্ষ টাকা প্রচুর লোন দিয়েছি। এবং এর মাধ্যমে কিন্তু আমরা অনেক লোককে আমরা সেলফ এমপ্লয়েড করার চেষ্টা করেছি। এবং আমি এখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আছি। আমরা কিন্তু দেওয়া শুরু করেছি। কিন্তু কথা হচ্ছে যে এইসব লোন দেওয়ার ক্ষেত্রে সরকারের কিছু দায়-দায়িত্ব আছে। সেটা হতে পারে ক্রেডিট গ্যারান্টি স্কিম। যে আপনার যে ঋণ যেটা আছে, একটা ঋণের যে আপনার যে রিস্কটা আছে, রিস্কটা শেয়ার করা। যেটা সরকার কাজ করছেন, আমি জানি বাংলাদেশ ব্যাংক কাজ করছেন। হয়তো খুব সহসা সেপ্টেম্বর নাগাদ আসতে পারে। সেটা ব্যাংকে তখন কিছুটা হলো যে চিন্তা করবে যে ঠিক আছে আমি যদি ৳১০০ দেই, অন্ততপক্ষে ৳৫০ আমাকে সেখানে ঋণের আমার একটা গ্যারান্টি আছে। এবং সেই হিসাবে তখন আমি হয়তো ৳১০০ ওনাকে দিব। ধরে নিব ৳৫০ নাও আসতে পারে, একটা রিস্ক নেয়া যাবে। সো এই ব্যাপারটা এটা আসলে সরকার এবং আমরা যারা আছি এটা ২ পক্ষকে মিলিয়ে কাজ করতে হবে এবং তখনই কিন্তু এনাদের চাকরি বলেন, এনাদের ব্যবসা বলেন, সেখানে এরা কাজ করবে। আর আমার কাছে একটা জিনিস মনে হয় শুনেন, একেকটা সময় একেকটা অপরচুনিটি ক্রিয়েট করে। এবং আমার কাছে মনে হয় এই যে করোনা যেটা হয়েছে, এটাও পসিবলি ইজ এ গুড থিং ফর আস। যেটা এখন দেখেন অনলাইন যেটা ওয়ার্ক ফ্রম হোম দেখেন, আজকে মানুষ হয়তো শহরে সবাই চলে আসছিল চাকরির জন্য। আজকে বুঝতে পারছে যে শহরে গেলেই কিন্তু একমাত্র নিশ্চয়তা নয়। শহরে একমাত্র নিশ্চিত জায়গা করে না। এটা আপনাকে গ্রামেও হয়তো অনেক কিছু করার সুযোগ আছে। এখন হয়তো গ্রামেও যেতে পারে। কারণ কৃষিটাকে আমরা দেখেন অনেক মেকানাইজড হয়ে গেছে কিন্তু কৃষি। কৃষি কিন্তু এখন অনেক শিক্ষিত লোকজন কিন্তু কৃষির কাজে কাজ করছে। আজকে আপনি পাওয়ার টিলার বলেন, বিভিন্ন ধরনের মেকানাইজড মেশিন কিন্তু আমরাও এখন দিচ্ছি। ইরিগেশনের জন্য দিচ্ছি। এগুলি হেল্প করবে অনেক। প্রত্যেকটা মানুষের একটি মানে পুঁজি দরকার হয়। সেই পুঁজিটা কিভাবে উনি পাবেন? সেটি তো আপনার ব্যাংক মাধ্যমে ছাড়া অন্য কোনো উপায় নাই। আসলে ব্যাংকে পুঁজি দেয়। ব্যাংক তো পুঁজি দেয় না। পুঁজি আসতে পারে মানে কোন একটা এঞ্জেল ফান্ড থেকে, পুঁজি আসতে পারে নিজের পুঁজিটা থেকে। বলছি আমি একটা ঋণ দেয়া। একটা ঋণ হ্যাঁ, দিলেই তো সে পুঁজিটা পাবে। হ্যাঁ, কিন্তু ব্যাংক যদি পুঁজিটা দেয় তাহলে তো মুশকিলটা হচ্ছে কি, আমি যদি আপনাকে পুঁজি দেই তাহলে আপনার কি? আপনার তো কিছু ইকুইটি ব্যাপার আসে। ব্যাংক আমরা একটা কথা খেয়াল করতে হবে, বাংলাদেশে যে ব্যাংকগুলো আছে এগুলো কমার্শিয়াল ব্যাংক। এগুলো ডেভেলপমেন্টাল ব্যাংক না যে এটা বা কোন রকম ধরেন একসময় বিএসবি ছিল, বিএসআরএস ছিল বা পিকিক ছিল যারা আপনার করতো, ইকুইটি দিত। আমরা কিন্তু পুঁজি দেই না। আমাদের হচ্ছে আপনাকে ব্যবসা করার জন্য আপনার কিছু একটা থাকতে হবে। যদি পুরোটাই পুঁজি হয়ে যায়, সেখানে যে ইন্টারেস্ট হবে সেটা আপনি পেমেন্ট করতে পারবেন না। এখানে ডেট ইকুইটি আমরা যখন যেখানেই লোন দেই না কেন, একটা ক্যাপিটাল থাকতে হবে। আপনার একটা সোয়েট থাকতে হবে। নাহলে আপনার তো ওইটার প্রতি মায়াও থাকবে না। একটা ক্যাপিটাল কিন্তু আপনার নিয়ে আসতে হবে।
সে তখন আগে ব্যাংক সেখানে এসে ব্যাংক এটাকে আপনাকে এটাকে রিইনফোর্স, ব্যাংক এটাকে আপনাকে বেশি করে আরো ফোর্সফুল করে। আপনি ৫ টাকা দিলেন, ব্যাংক ১৫ টাকা দিল। সো আপনি ২০ টাকা। কিন্তু কিছু যদি একেবারে পুঁজি না নিয়ে আসেন, মানে তাহলে মূল বিষয়টা হচ্ছে ব্যাংকগুলো আসলে ঋণ যে দেবে এই ক্ষুদ্র ব্যবসায়ীদের অথবা যারা ক্ষুদ্র অল্প পয়সার যারা অর্জন করতে চায় তাদেরকে, কিন্তু সেখানে কোনো নিশ্চয়তা পাচ্ছে না যে এই টাকাটা রিটার্ন আসবে কিনা সেটি। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আমরা এই বিষয় নিয়ে আবার আলোচনা করব। দর্শক, আমরা ছোট্ট বিরতি যাচ্ছি, ফিরছি একটু পরেই। আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে অনলাইনে যুক্ত হয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম। আমাদের সঙ্গে অতিথি হিসাবে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ বিআইডিএস এর সিনিয়র ফেলো ডক্টর নাজনীন আহমেদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুর রহমান। আমরা বিরতির আগে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যেটি বলা হচ্ছিল যারা ক্ষতিগ্রস্ত, মানে তাদেরকে ব্যাংক আসলে ঋণ দিতে ভরসা পাচ্ছে না, কারণ সেটি উঠে আসবে কিনা এবং যে কাজে ঋণ দেবে সেটি অভিজ্ঞতা যেহেতু তাদের নাই, সেই আসলে সেই ঋণটি কাজে লাগবে না, সেই ধরনের একটি কথা আমরা মাহবুর রহমানের কাছ থেকে শুনলাম। ডক্টর শামসুল আলম, আপনি বলবেন যে এই যে যারা সর্বহারা, মানে তাদের আসলে কিন্তু ঋণ না নেওয়া ছাড়া উপায় নাই। সেটি হতে পারে ব্যাংক থেকে অথবা সরকার ভাবে নানাভাবে দিতে পারে। আসলে সেটির উপায়টা কি? তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। বাঁচিয়ে তো অবশ্যই রাখতে হবে, এবং সেই বাঁচিয়ে রাখাটার পদ্ধতি পথ সেই তাকেই বের করতে হবে। একটা হলো সরকারের চেয়েও সে আরো কাছে পাবে। সরকারের তো এখানে একটা দায়িত্ব আছে, এবং সে কারণেই অনেকগুলো প্রণোদনা প্যাকেজ বলি, বা এই যে ব্যাংকগুলোকে সরকার শুধু একটা অংশ বহন করবে, সেই লক্ষ্যেই কিন্তু বিভিন্ন পর্যায়ে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। এখন কেউ আছে কর্মসূচির আওতাও তারা পড়বে না, যেমন এই ভদ্রলোক যার কথা বললেন। এখন কথা হলো, এখানে সরকার এবং সরকার এই যারা প্রাপ্তি চাচ্ছে তাদের মাঝে কিন্তু একটা বিরাট গ্রুপ রয়ে গেছে যারা সংযোগ স্থাপন করে। যেটা আমি বলতে চাচ্ছিলাম, এনজিও ৩,০০০ এনজিও কাজ করছে বড় বড় বাংলাদেশের আমাদের রেজিস্টার্ড এনজিও ব্যুরোতে। এই আমাদের বেশি এনজিও কাজ করছে পিকেএসএফ, তারা গ্রাম বাংলায় এই আয়বর্ধক কাজগুলোতে সংযুক্ত, জড়িত, এবং অনেক এই আপনার নন ফিনান্সিয়াল সরকার সহায়তা করছে এবং তাদের মধ্যে অনেক প্রোগ্রাম বাস্তবায়ন করে। তো এরকম একদম সরকার তাকে সরাসরি এইভাবে দেবে, এবং দেওয়া কিন্তু একটা কঠিন, এরকম বের করা কঠিন, সময় সাপেক্ষ। এই মুহূর্তে তাকে যা করতে হবে, তার আত্মীয় স্বজন আছে, ভাই বংশধর আছে, তারা কে কি করছে তার সঙ্গে যুক্ত হওয়া। ২ হলো এনজিওদের সহায়তা নেওয়া। তারপরেও ব্যাংকের সঙ্গে এনজিওর মাধ্যমে যাওয়া, তারা সরাসরি আরো তার ব্যাংক মূলতভাবেই জানতে চাইবে যে আপনি কি কাজটা করবেন। কোনো কাজই সে পিছনে করেনি। এখন চট করে চলে আমি মুড়ি ভেজে বিক্রি করবো, তো মুড়ি ভাজা তো আজকাল যন্ত্রপাতিতেই হয়। আজকাল ওই বালু দিয়ে যে আগের মতো হতো সেটাও তো নাই। কাজেই কাজটা প্রত্যেক ব্যক্তিকেই খুঁজতে হবে, এবং একটু সময় তার জন্য হয়তো লাগবে, যেতে হবে না। ডক্টর শামসুল আলম, আমরা যেটুকু জানি যে সরকার কিন্তু এখানে বিশাল একটি প্রণোদনা ঘোষণা করেছেন, অনেকগুলো প্যাকেজ ঘোষণা করেছেন, কিন্তু তার এর মধ্যে আমরা যতটুকু দেখেছি তার কিন্তু ম্যাক্সিমাম একটু দেয়া সম্ভব হয়নি। ২/৩ মতো কিন্তু সেই প্রণোদনা যাদের কাছে পৌঁছানোর দরকার তাদের কাছে যায় নাই। এই যে যায় নাই, তাদেরকে যাওয়ার উপায় কি? ডক্টর নাজনীন আহমেদ, আপনি এই বিষয়টা যদি একটু বলেন। না, ডক্টর শামসুল আলম স্যার কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যাটা দিয়েছেন। স্যার বলার যেটা চেষ্টা করলেন যে প্রণোদনা আছে, প্রণোদনার প্যাকেজগুলো নানানভাবে আছে। এইখানে জিনিসটা যেহেতু ব্যাংকের মাধ্যমে ডিসবার্সড হবে, আমরা এখন এতক্ষণ পর্যন্ত যে প্রণোদনার কথা বলছি এটা আনুষ্ঠানিক খাতের জন্য, এবং এই আনুষ্ঠানিক খাতের প্রণোদনা যারা পেতে চান তাদেরকে কিন্তু আনুষ্ঠানিক নিয়ম কানুন অর্থাৎ ব্যাংকের নিয়ম কানুন মেনে যেতে হবে। এখন আমাদের আসলে প্রশ্ন করা উচিত যে তাহলে যারা এই নিয়ম কানুনের মধ্যে যেতে পারবেন না, কারণ ব্যাংককেও ব্যবসা করতে হবে, কালকে যদি ব্যাংক ঝামেলা পড়ে আমি নাজনীন নিজেই চিন্তিত হয়ে যাবে যে আমার আমানতের কি হবে, আমি যে টাকাটা ব্যাংকে রেখেছি সেটা আমার কি হবে, সেটা কি আমি যেই আশায় রেখেছি সেটা আমি পাবো কিনা। কাজেই আমাদের এখন ভাবতে হবে যে এই আনুষ্ঠানিক নিয়মের মধ্যে যারা আসতে পারবেন না সেইখানে কি সুযোগ আছে। সেইখানে
ডক্টর শামসুল আলম রাইটলি যেটা আমি একটু আগে বলেছিলাম বা উনি যেটা অ্যাসিওর করলেন যে সরকারের যে এই এনজিওর মাধ্যমে বিতরণের জন্য কিছু অর্থ আছে। তবে স্যার আমি যেখানে একটু সমস্যা দেখি সেটা হচ্ছে অনেক মানুষ, একটা গ্রামের সাধারণ মানুষ যারা রেগুলার এনজিওর সাথে বিভিন্ন কাজকর্ম করেন, তারা সেই সুবিধাভোগীরা মোটামুটি জানেন যে তাদেরকে কি করে ঋণ নিতে হবে, কি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজকে যে ব্যক্তির কথা আমরা শুরুতে শুনলাম, যারা এই ধরনের বিষয়ের সাথে আগে কখনো যুক্ত ছিলেন না, উনি কিন্তু এটার মধ্যে যুক্ত হওয়ার ক্ষেত্রে সেখানেও তার সমস্যা, এই অনানুষ্ঠানিকটাতেও কিন্তু উনার যুক্ত হতে সমস্যা। সেই জায়গাতে আমার কাছে মনে হয় একদিকে অনানুষ্ঠানিক খাতের জন্য যারা আগে থেকে এনজিওর সাথে যুক্ত তাদেরকে ছাড়াও যারা নতুন ভাবে এই জায়গা থেকে এখন বা বিভিন্ন জায়গা থেকে ঋণ চাচ্ছেন, সেই ব্রিজিংটা করা দরকার। এবং সেই ব্রিজ করার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের মানে আমাদের যে প্রশাসনিক যে ইউনিট আছে উপজেলা লেভেলে, যারা কর্মসংস্থান, বিভিন্ন রকম ট্রেনিং, অন্যান্য সময় সমাজ সেবা যে কর্মকর্তা যিনি আছেন, তারা কিন্তু এলাকার লোকজনের সাথে যোগাযোগ রাখেন এবং তাদের কাছে কিন্তু খবর আছে ধরেন কারা এসে নতুন যুক্ত হচ্ছে। আমি মনে করি যে এই ধরনের ট্রেনিং গুলো যদি কিছু থাকে, ট্রেনিং বলতে আমি বলছি ইনফরমেশনের অ্যাক্সেস যদি দেয়া যায় যে না এইরকম লোন তোমার আছে, এবং আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের যে ট্রেনিং গুলো সেগুলোর যদি একটা অংশ এখন অনলাইনে দেওয়া যায়, কিংবা কিছু ইউটিউব ভিডিও করে সরকার যেমন এখন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে রেগুলার এডুকেশনের যে ক্লাসগুলো নিচ্ছে, তার পাশাপাশি যদি কর্মসংস্থানের কিছু ক্লাস নেয় যে কি কি সুযোগ আছে, এরকম কিছু ইউটিউব ভিডিও কিন্তু তৈরি করা যেতে পারে। আমি মনে করি যে আমাদের দেশে অনেক স্মার্ট তরুণ আছে যারা ইউটিউবের কন্টেন্ট তৈরি করে, তাদেরকে নিয়ে যদি কিছু এই ধরনের কন্টেন্ট তৈরি করা যায়, যেটা বেসরকারি পর্যায়ে হচ্ছে। মুশকিল হলো বেসরকারি পর্যায়ের ওই কন্টেন্টে অ্যাক্সেস আছে আমার মতো মানুষের, যারা রেগুলার আমরা ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু আমরা যদি কিছু কন্টেন্ট তৈরি করে যেখানে উদ্যোক্তাদের নানান রকম পরামর্শ দেওয়া হবে, কি করে অনলাইন ব্যবসা করতে হয় সেটা তাকে বোঝানো হবে, কিংবা তিনি তার এলাকার প্রোডাক্ট নিয়ে আর কি কি করতে পারেন, এই ধরনের কন্টেন্ট ডেভেলপ করা যেতে পারে। আরেকটা আমার মনে হয় যে স্যার আমাদের কিন্তু বেশ কিছু কমিউনিটি রেডিও আছে, সম্ভবত 19টা বা 20টা কমিউনিটি রেডিও আছে, যেই কমিউনিটি রেডিওগুলো কিন্তু এলাকায় খুব সক্রিয়। এরা কিছু কিছু অনুষ্ঠান সচেতনতামূলক করছে করোনার সময়, স্বাস্থ্য সচেতনতামূলক। আমি মনে করি কমিউনিটি রেডিওগুলো কিন্তু কি সুযোগ সুবিধা আছে, অ্যাক্সেস কোথায়, কি করে তারা এগুলো অ্যাক্সেস নেবে, অনানুষ্ঠানিক খাতের এই যে নতুন ভাবে সংকটে পড়া ব্যক্তিদের জন্য কিন্তু তারাও কাজ করতে পারে। এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকার হয়তো এই আমাদের যে এভিনিউ গুলো অলরেডি ক্রিয়েটেড আছে এইটাকে ঘিরে কিছু পরিকল্পনা করতে পারে। আরেকটা বিষয় সম্প্রতি আমরা মিডিয়ার মারফত জেনেছি যে মাননীয় সংসদ সদস্যদেরকে একটা টাকা দেয়া হবে, 20 কোটি টাকা করে সম্ভবত তার এলাকায় খরচের জন্য। আমি মনে করি এখানে যদি একটু দিক নির্দেশনা দেয়া হয় যে এমন কাজে যেন তারা খরচ করেন, কারণ ওগুলাও কিন্তু উন্নয়ন কাজেই খরচ হবে, তবে রেগুলার উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে না, যে এই উন্নয়ন কাজের মধ্যে যদি তাদের এমপ্লয়মেন্ট জেনারেটিং কাজে তারা ওইটা খরচ করতে পারেন, তাহলে কিন্তু কিছু মানুষের কাজের কিন্তু সুযোগ তৈরি হবে বলে আমি মনে একটু করি। মাহবুর রহমান আপনার কাছে আবার একটু আসি যে এই যে ক্ষুদ্র ঋণ আপনি যেই প্রসঙ্গটা এর আগে তুলছিলেন যে আমরা ঋণ দেব সেটার ভরসাটা কোথায়, সেটা একটা বিষয় আছে। কিন্তু এই যে ক্ষুদ্র ঋণ যাদেরকে মানে দেওয়ার প্রয়োজন, আসলে ব্যাংকগুলো তো মানুষের একটি সেবার কাজটিও করে থাকে। তো আপনারা কি কোনো স্কিম কি আসলে নিয়েছেন যে এই করোনা কালে আপনাদের এই ধরনের সেবা মানুষকে দিবেন, সেই মাধ্যমে সেবার মাধ্যমে আপনার টাকাটা উঠে আসবে, মানুষের সেবা পাবে? না, একটা তো ধরেন ব্যাংক তো অনেক ধরনের কাজ করে। আমরা কিন্তু প্রথমে কিন্তু 140 crore টাকা রেজ করেছি, রেজ করে মাননীয় প্রধানমন্ত্রী তহবিলে দিয়েছি প্রথমেই। যখন মাত্র মার্চের শেষের দিকে আমরা কিন্তু টাকাটা তুলেছি, যে টাকাটা হয়তো এই পারপাস ইউজ করে দিতে পারে, যেটাই মাননীয় প্রধানমন্ত্রী মানে ডিসিশন নেন, করা যেতে পারে। আর আমরা যেমন ধরেন আমরা কিন্তু ফ্যাসিলিটি করে যাচ্ছি, আমরা কিন্তু ট্রেনিংও দিচ্ছি, আমরা কিন্তু ফাইন্যান্সিয়াল ট্রেনিংটাও কিন্তু দিয়েছি যে কিভাবে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হয়, একটা ব্যালেন্স শিট করতে হয়। যখন এগুলি করতে গেলে কিন্তু আমরা কিন্তু উই আর সাবজেক্ট টু অডিট, কিন্তু খেয়াল রাখেন আমরা কিন্তু উই আর এ ভেরি মাচ রেগুলেটেড ইন্ডাস্ট্রি। বাংলাদেশ ব্যাংক এখন তো আমাদের অনেক ধরনের রেগুলেটর আছে, বাংলাদেশ ব্যাংক বলেন, দুদক বলেন, বিএসইসি বলেন, এবং প্রতিদিনই কেউ না কেউ আমাদের এসে বেরিয়ে আসতেছে। যার জন্য এনবিআর বলে সবসময় আপনি ইভেন চিন্তা করেন, বলা আছে 5 লক্ষ টাকার বেশি ঋণ দিতে হয় আমাদেরকে 3 এনশিওর করতে হবে। আমরা যদি সেটা করতে হয় তাহলে তো আপনি কিভাবে লোন দিবেন?
আমরা তো এগুলো আমরা যাদের কথা বলছি তাদের কিন্তু আপনারা যে ঋণ দেবেন সেটি ৫ লক্ষ টাকার উপরে না, তার নিচের আমি দিলে বলছি কিন্তু যে অনেকের সমস্যা একটা বিষয় হয়। ঋণ আসলে তো এমএফআই, ওটা এমএফআই এর কাজ করা, কিন্তু আপনি চিন্তা করতে হবে যে প্রত্যেক জায়গায় কাজ করতে পারে না। আমি এমএফআই এর জায়গায় আমি ১০,০০০ টাকা লোন দিতে যাই বা ১ লক্ষ টাকা লোন দিতে যাই, সেটা ব্যাংক পারবে না। সেটা সেই ব্যাংকে সে অ্যাক্সেস নাই, ব্যাংকে সে ফিজিক্যাল স্ট্রাকচার নেই। সেটা এমএফআই পারবে বা এনজিও পাবে। যেটা আমরা এমএফআই কিন্তু টাকা দিচ্ছি, এই যে ৩,০০০ কোটি টাকা আসছে, আমরা প্রত্যেকটা মিনিমাম ৬০ crore টাকা করে কিন্তু দিচ্ছি। আমরা ঠিক করে ফেলেছি, আমরা এমএফআই কে আইডেন্টিফাই করা হয়ে গেছে, ওর মাধ্যমে আমরা ৫০টা ব্যাংক প্রায় ৬০ কোটি টাকা করে দেবো, তাতে করে ৩,০০০ কোটি টাকা দেওয়া হবে। এগুলো কিন্তু আমরা করছি। তো আপনি আপনারা কোনো স্কিম হাতে নিয়েছেন কিনা? আমি ডক্টর নাজমুল কমপ্লিমেন্ট করবো একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের দেখেন, আমাদের কিন্তু প্রচুর লোক থেকে ফিরত আসছে। এই লোকগুলো কি হবে? এটা কিন্তু বিরাট একটা জনগোষ্ঠী, শুধুমাত্র শহর থেকে যাচ্ছে তা কিন্তু শেষ না, বাইরে থেকে তো কয়েক লক্ষ লোক কিন্তু ফিরে আসছে। এদের কি হবে? আমার কথা হচ্ছে, আমি মাহবুব সাহেবের কাছে যে আমাদের অ্যাঙ্কর একটু কথা বলতে চাই, সেটি হলো এই, উনি গিয়েছেন এটা দুঃখজনক এবং অসহায়, তার পরিবার, তার বোনকে পালন করতে হয়, মাকে পালন করতে হয়। আমাদের অবস্থা আমি ৩-৬ মাসের মধ্যে অবস্থাটা ঘুরে দাঁড়ালো, কারণ আমাদের গার্মেন্টস এর অর্ডার গুলো আবার আসা শুরু হয়েছে। ধরুন পর অবস্থা আবার ভালো হলো, এই লোকগুলো কিন্তু আবার ঢাকায় ফিরে আসবেন ওই আগের কাজটি পেতে চাইতো বা ওই সমমানের কাজ। কাজেই বিষয়টা যত সহজভাবে, কিছু মনে করবেন না, যত সহজভাবে এখন দেখে ফেলছি বিষয়টা, আমি মনে করি যেহেতু অর্থনীতি বিবেচনা, বিষয়টা সব দিকে ভাবতে হবে। ব্যক্তিটি কিন্তু ৬ মাস পর ঢাকা চলে আসবেন যদি গার্মেন্টস এর ডাক পান। আমি আশা করি আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে অবস্থার পরিবর্তন হবে, কারণ টিকা এসে যাবে বলে আমরা শুনছি এবং অনেকেই আশাবাদী। তো সেক্ষেত্রে অর্থনীতি ক্রমান্বয়ে ঘুরেও দাঁড়াচ্ছে। কাজেই এরকম একজন ব্যক্তি বা এই ধরনের যারা আছেন, চট করে ব্যাংকই বলুন, মাইক্রোফাইন্যান্স ইনস্টিটিউশনই বলুন, এনজিওতে বলুন, এমনকি নতুন যে আমাদের নানান প্রশিক্ষণ হয় কৃষি খাতে, মুরগি চাষ, হাঁস পালন, গরু ছাগল পালন ইত্যাদি ইত্যাদি, সেইটা প্রশিক্ষণ কিন্তু তাকে ১-২ মাস ৩ মাস অপেক্ষা করতে হবে বা সংযোগ করতে হবে। তো যে কথাটা ডক্টর নাজনীন বললেন, প্রচুর ট্রেনিংও আছে, সেগুলো তাকেই খুঁজে বের করতে হবে। এটা সরকার প্রচারণা করতে পারে, জানাতে পারে, আমাদের নির্বাচিত প্রতিনিধি সহযোগিতা করতে পারে, বা এই যে ২০ কোটি টাকা যেটা দেয়া হলো সেখানে আয়বদ্ধ কার্যক্রম চালু করতে পারে সম্মিলিতভাবে, দল ভিত্তিক, সেটা হতে পারে। কিন্তু সরাসরি কেউ ১,০০০, ৫,০০০, ১০,০০০ প্রত্যেকেই দিয়ে দিতে পারবে, এটা আমার কাছে খুব সহজ মনে হয় না। এখন আমি জানি না, আমার এটা হবে না স্যার, ওইভাবে হবে না। আমরা করছি এই কারণে যে ওই লোককে বাঁচিয়ে রাখতে হবে। যদি সরকার এককালীন তাকে অনুদান হিসেবে না দেয়, তাহলে তাকে ব্যাংকের কাছে যেতে হবে। নানাভাবে মানে সেই ব্যবস্থাটা করার উপায়টা কি? সরকার ১০ টাকা কেজিতে চাল দিচ্ছে, সরকার নানান কর্মসূচি আছে, সেটাকে গ্রহণ করতে হবে এবং সে অবশ্যই সেখানে যোগ্য হলে সেটা পাবে। ১০ টাকা করছে একটা প্রোগ্রাম, আমি বললাম সেখানে অন্যান্য আরো কিছু প্রোগ্রাম আছে যেটা তাকে দেখতে হবে সে কোনটাতে যোগ্য হয়। এমনকি ওই যে 100 ডেজ কাজ আছে আমাদের এখানে ১০০ দিনের, সেই কাজের সময় খুঁজতে হবে যে আমি এই কাজটা চাই, তার স্থানীয় প্রতিনিধির সঙ্গে সংযোগ রাখতে হবে, স্থানীয় সরকার সঙ্গে তার সংযোগ রাখতে হবে, যত অভিযোগই থাক তাকে তো একটা মাধ্যম লাগবে, সরকার সরাসরি তো তাকে চিনে ফেলবে না, এটা সম্ভব না, আপনি নিজেও বলছেন। কাজে এই বিষয়টার যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রাম বাংলায়, সেখানে তাকে স্থানীয় সরকারের সহযোগিতা নেওয়ার চেষ্টা করতে হবে। চট করেই কিন্তু তার কাছে তো কেউ চলে যাবে না একটা খাম নিয়ে যে আপনি কিছু এটার যোগাযোগটা স্থানীয় প্রশাসন অনেকটা করে দিতে পারে। সেই জায়গায় আমরা এই আলোচনা আবার ফিরবো। আমাদের ছোট আরেকটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পরেই ফিরবো। দর্শক, আমরা ফিরছি একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার ফিরে এলাম করোনাকাল অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়েছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব ডক্টর শামসুল আলম। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর সিনিয়র ফেলো ডক্টর নাজনীন আহমেদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুর রহমান। যেটি নিয়ে আলোচনা করছিলাম, ওটা কিন্তু আমাদের অনেক কিছু শিখাচ্ছে। যারা চাকরি হারিয়েছেন তারা পথে বসে যাওয়ার মতো উপক্রম হয়েছে, কিন্তু উন্নত বিশ্বে দেখা যায় যে সবার কিন্তু একটি ইন্স্যুরেন্স করা আছে, যে ইন্স্যুরেন্সের মাধ্যমে
অনেকে বেকার ভাতা দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে যদি বেকার ভাতা না দেওয়া হয়, কোনো ইন্সুরেন্স এর আওতায় আনা যায় কিনা, যে ইন্সুরেন্স এর মাধ্যমে তাদের সংকটকালীন সময় সেখান থেকে তারা একটি সাপোর্ট পেতে পারেন, এই ধরনের পরিকল্পনা কি করা যায় কিনা? না, সেটা তো আমাদের ইতোমধ্যে যদি পরিকল্পনায় দেখেন আছে, ডক্টর সাইফুল আলম আছেন, উনি আরো বলতে পারবেন। সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল পেনশন যেমন করার কথা চিন্তা করা হচ্ছে ওল্ড এজ পপুলেশনের জন্য, আমাদের আনএমপ্লয়েড যারা তাদের জন্য কি করা যায়। আমরা যত উন্নয়নের পথে যাব, এই সোশ্যাল সিকিউরিটির এই জায়গাগুলো তত আমাদের শক্তিশালী করতে আমরা সক্ষম হব। এই সবকিছুই আবার নির্ভর করবে যে আমরা ট্যাক্স জিডিপি রেশিও কত বাড়াতে পারি। সরকারের হাতে আমাদের যে রকম উন্নতি হচ্ছে, একটা দেশে কি হয় সাধারণত, যখন উন্নতি হয় ট্যাক্সের মাধ্যমে সেই উন্নয়নের সুবিধাটা সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়। এখন আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম। আমাদের যাদের অগ্রগতি হচ্ছে, যারা দ্রুত গতিতে আয় বাড়াতে পারছেন, দেশের যে টপ 5% যারা ধনী, আমরা দেখেছি যে 2010 আর 2016 যে খানা আয় ব্যয় জরিপ, তাতে দেখা গেছে এই যে টপ 5% যে তাদের ইনকাম বাড়ার গতিটা সবচেয়ে বেশি, ওয়ারেস বটম যে 5% এটা সেই তাদের কিন্তু আয় বৃদ্ধি হয়নি, বরং সেটা কমেছে। কাজে এইখানে কিন্তু আমাদের চিন্তা করতে হবে যে আমরা যদি ট্যাক্স জিডিপি রেশিও বাড়াতে পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে আমরা ওই দিকেই যাচ্ছি। আগে আমাদের সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলা যেরকম ছিল, সেটাকে কিন্তু 2015 সনের পর থেকে একটা নীতিমালা করে একটা এটাকে কিন্তু ঢেলে সাজানো হচ্ছে, এবং সেই প্রক্রিয়াটা এখনো চলছে। সেই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আপনি যে কথাটা বলেছেন যে যারাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমস্যায় পড়ছে, তাদেরকে সুরক্ষায় আনা, তাদেরকে একটা ডেটাবেস রাখা, এই ধারাবাহিক এটা যেতে সময় লাগবে আমাদের, কারণ আমাদের তো ওই আয়টা, আমাদের কিন্তু রেগুলার প্রাইভেট যে ইন্স্যুরেন্স সেই কিন্তু এখনো অত উন্নত না। মানে সকালে খুব প্রয়োজন না হলে কিন্তু আমরা আসলে ইন্স্যুরেন্সের এই ধরনের না, সাপোর্টের জন্য প্রাইভেট যাই না। ইন্সুরেন্স আছে, কিন্তু সরকারি ইন্সুরেন্সও তো আছে, আমাদের সাধারণ বীমা আছে। মানে না, সেটির মধ্য দিয়ে কোনো পরিকল্পনা নেয়ার এবং চিন্তা ভাবনা করার সময় কি এখন না, আছে সেটা কিনা? আপনি যেটা বলছেন যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, সেইটাতে আমাদের যেতে হবে। এটা যে পরিকল্পনায় নাই তা কিন্তু না, এটাতে আমরা যেতে হবে। আমাদের অগ্রগতির সাথে সাথে এই জিনিসগুলো আসবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আমি একটু আমরা আমরা মাহবুব রহমান আপনার, আচ্ছা না, স্যার মাহবুব রহমান একটু আপনার বলতে কাছে আসবো, চাচ্ছেন। আমরা আপনার আমরা কাছে আবার শর্ট আসবো। আমি একটু মাহবুব রহমানের কাছ থেকে একটু শুনে তারপরে আসি, যে আপনি বলছেন এই যে ব্যবসায়ীরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে হয়তো ঋণ নিয়েছেন, ঋণ নেওয়ার পরে কিন্তু এই পরিস্থিতিতে পরে তারা একটি পুরো একটা বাজে অবস্থার মধ্যে আছে। মানে সেই ক্ষেত্রে আসলে আপনার ব্যাংকের কথা বলছি না, পুরো ব্যাংক যে সিস্টেম, সেই সিস্টেমে কি করা যায় তাদের জন্য? না, আমরা কিন্তু কাজ শুরু করেছি। যেমন ধরেন কিছুক্ষণ বলছিলেন যে তেমন ডিসবার্সমেন্ট কিন্তু হয় না। আসলে কিন্তু ডিসবার্সমেন্ট শুরু হয়ে গেছে। আপনি চিন্তা করেন ইকোনমি ওপেন আপ কবে করলো? ইকোনমি ওপেন আপ রিয়েলি সেন্সে করেছে মে, জুলাই, জুন থেকে এসে। তাই না? আপনার সেই ছুটির পরে এসে জুনের থেকে আপনার ওপেন আপ করা শুরু করলো। এবং এখনো দেখেন আমরা কিন্তু কোভিডে যে কন্টেইনমেন্টের যে ব্যাপারটা আছে, আমরা কিন্তু সেখানে এখন যেতে পারি না। আমরা দেখতে পাচ্ছি না কবে কন্টেইন হবে, কবে এটা কার্ভটা কমতে শুরু করবে। আমরা এখনো রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন নিয়ে কিন্তু উই আর স্ট্রাগলিং। আমরা শুনতে পাচ্ছি রেড জোন হচ্ছে, কালকে থেকে শুরু হবে, দেখা যাচ্ছে হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু ক্রিয়েটস লট অফ আনসার্টেনিটি। এই অনিশ্চয়তা কিন্তু সৃষ্টি করে শুধুমাত্র ব্যাংকারদের মধ্যে না, ব্যবসায়ীদের মধ্যেও কিন্তু সৃষ্টি হয়। আপনি চিন্তা করেন যে এই যে আমরা যদি করি, যদি স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রির কথা চিন্তা করি, এরা কিন্তু একটা ভার্টিক্যাল চেইনে কিন্তু যখন লার্জ কর্পোরেটস গুলো ওপেন আপ করে, তারপরে কিন্তু এরা আস্তে আস্তে হয় ওদের রিটেলার হয়, কিংবা ডিস্ট্রিবিউটর হয়, কিংবা সাপ্লায়ার হয়, এগুলো হয়। মাত্র বড় বড় কোম্পানিগুলো কিন্তু খুলেছে, এবং সেখানে কিন্তু আমাদের স্টিমুলাস প্যাকেজে মোটামুটি অনেকটাই ডিসবার্সড হয়ে গেছে। এবং আমরা যে স্মল কটেজ মিডিয়াম ইন্ডাস্ট্রি যেগুলো আছে, সেগুলো আমরা আশা করছি আগামী অগাস্টের মধ্যে ডিসবার্সমেন্ট করে দিব। বাট কথাটা হচ্ছে ডিসবার্সমেন্ট করে দিচ্ছি, করে দেওয়ার পর কি হবে আমরা এখন কেউ জানি না। আপনি একটা জিনিস খেয়াল করেন, যতগুলো স্টিমুলাস প্যাকেজ, যতগুলো প্রণোদনা প্যাকেজ যা কিছু হয়েছে, সবকিছু ব্যাংকের টাকায়। কিন্তু আমরা যে সরকার যে 5,000 কোটি টাকা দিয়েছিল গার্মেন্টস এর জন্য, সেটা কিন্তু আলটিমেটলি ওই 30,000 কোটি টাকার সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে। এখন দেখা যাচ্ছে দুধে কভার করা যাচ্ছে না, আরো টাকা লাগবে, সেটা কিন্তু ব্যাংকে দিতে হচ্ছে। সুতরাং ফিসক্যাল কোনো অ্যালোকেশনের মাধ্যমে কিন্তু আসছে না। আমরা সব দেখছি টাইপ অফ মনিটারি পলিসি, ব্যাংকের উপরে কিন্তু সবকিছু ডিপেন্ডেন্ট। আমরা যদি আসলে যে কথাগুলো বলছেন সেগুলো ফিসক্যাল অ্যালোকেশন মধ্যে আসতে হবে। যদি আসলে আমরা রুট লেভেলে কিছু করতে চাই, ট্রেনিং দিতে চাই, ওই পার্টিকুলার এলাকায় কিছু কাজ করতে চাই, সেখানে আমরা আমাদের এমএফআই কে বরঞ্চ আমার কাছে মনে হয় আরো বেশি ইনভলভ করতে পারি, বিকজ তারা ওই এলাকাগুলো ভালো জানে, রাদার দেন ইনভলভিং বা রাজনৈতিক বা যেখানে আমাদের এখানে অনেক রেড টেলিভিশন আছে, ব্যুরোক্রেসি আছে, আমাদের ট্রান্সপারেন্সি ইস্যু আছে, সেখানে
আমরা মনে হয় বড় বড় এমএফআই গুলোকে যদি এসে পার্টনারশিপে নিয়ে আসি, তাদের ডেটাবেসটা মনে হয় অনেক স্ট্রঙ্গার। তারা কিন্তু এই সমস্ত এলাকার লোকদেরকে খুব ভালো করে জানে, ওই এলাকার পটেনশিয়াল খুব ভালো করে জানে, এবং যারা ধরেন চাকরি থেকে ফিরে যাচ্ছে তাদেরকেও হেল্প করতে পারে, বিকজ তারা ওইখানকার কোন কাজটা করা যাবে, কোন কাজটা করা যাবে না, এখানে কিন্তু ওদেরকে যদি আমরা ইনভলভ মানে আপনি একটি ডেটাবেজের কথা বলছিলেন, আমি একটু ডক্টর শামসুল আলম আপনার কাছে আসি। যে আমাদের এখানে কিন্তু একটি অনানুষ্ঠানিক চাকরি করে ভালো জীবন যাপন করতেন একটি বড় অংশ কিন্তু এর মধ্যে তৈরি হয়েছিল। তারাই সবচেয়ে বেশি বিপদে পড়েছেন এই মুহূর্তে। এই যে কত পার্সেন্ট অনানুষ্ঠানিক চাকরি করতেন এবং তারা বিপদে আছেন, এই ধরনের কোনো ডেটাবেস কি আমাদের তৈরি হয়েছে বা হওয়া দরকার আছে কিনা? ডেটাবেজ আছে, এটা ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স এর আছে। আমাদের প্রায় 85% নিয়োগ অনানুষ্ঠানিক খাতে, 85% নিয়োগ অনানুষ্ঠানিক খাতে। সে তথ্য আছে। যে বিষয়টা আমি এখন আপনাকে বলতে চাচ্ছি, খুব একটা সুন্দর প্রসঙ্গ উঠিয়েছিলেন, যে ইন্স্যুরেন্স নাজির কথা বলতে চাচ্ছিলেন বোধহয়, বা অতটা পরিষ্কার হয়নি। ন্যাশনাল ইন্স্যুরেন্স প্রত্যেকের থাকা দরকার, এবং সেইটা সামাজিক সুরক্ষা 2025-এর মধ্যে আমরা সকলের জন্যই ন্যাশনাল ইন্স্যুরেন্স স্কিম থাকা। আজকে যে ভাই দেশে গেলেন তখন হন্য হয়ে ঘুরছেন, আমি পুঁজি কোথায় পাবো, কি করবেন সেটা হয়তো উনি পরিষ্কার নন, কিন্তু পুঁজি চাচ্ছেন। আজকে যদি ন্যাশনাল ইন্স্যুরেন্স স্কিমের আওতায় তিনি থাকতেন, তো এই দীর্ঘদিনে তার প্রিমিয়ামের টাকা একটা অংশ সে দিত, একটা রাষ্ট্র দিত। এটা ন্যাশনাল ইউনিভার্সাল পেনশন স্কিম, ইউনিভার্সাল ইন্স্যুরেন্স স্কিম। তো এই সময় কিন্তু সেটা উপকৃত হন। আজকে যে বেনারসি, উনি হঠাৎ করে এখন আর বিক্রি করতে পারছেন না ধরুন, অথচ উনি একটা ভালো এবং ব্যবসায়। আমরা যতটুকু আগে শুনেছিলাম যে তার কয়েকজন কর্মচারী ছিল, 10-12 জন, সেটাকে ছাঁটাই করে দিতে হয়েছে। সেটাই সেটা আজকে করতে হতো না। একটা হলো, যদিও আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি অনেক, প্রায় 65-র উপরে, কিন্তু আমরা ইন্স্যুরেন্স মনস্ক জাতি নই। তো যাই হোক, আমরা সরকারের একটা সামাজিক সুরক্ষা কৌশলপত্রে এটা বর্ণনা করেছে, সরকার নীতিগতভাবে এটা মেনে নিয়েছেন যে সকলের জন্যই এটা ন্যাশনাল ইন্স্যুরেন্স স্কিম থাকতে হবে। আজকে এই যে বেনারসি, তিনি যে একটা ইন্স্যুরেন্সের আওতায় থাকতেন, তো এতদিন ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিতেন এবং সরকার যেটা বহন করে সব মিলে একটা পুঁজি থাকতো, এবং এই ইন্স্যুরেন্স ওই ভদ্র যিনি গ্রামে গেলেন প্রত্যেকে কিন্তু একটা সহায়তা পেতে পারতেন, একটা পুঁজি তার হাতে আসতো। কাজেই আমাদের এই করোনা নতুন শিক্ষা দিয়ে গেল যে আমাদের উচিত হবে এই ধরনের যে আজকে ইন্স্যুরেন্স প্রত্যেকেই থাকা উচিত। আমরা আজকে মধ্যবিত্ত লজ্জায় সাহায্য নিতে পারছি না, তিনি যদি একটা ইন্স্যুরেন্সের আওতায় থাকতেন, যত অল্পই হোক এককালীন কিছু টাকা কিন্তু উনি পেতে পারতেন। তো এইটা একটি বড় রকমের অপরচুনিটি আমাদের দেখিয়ে গেল এই করোনা, যে এটা আমাদের যেতে হবে, এবং প্রত্যেকের আমাদেরও ব্যবসা বাণিজ্য যারা করি আমাদের কিছুটা মানে বিষয়টা হচ্ছে রাষ্ট্রের আরো নতুন নতুন চিন্তা ভাবনা করতে হবে, এবং আমরা যারা মানে সামাজিক কাজের মধ্যে আছি তাদেরও নতুন নতুন চিন্তা করে আমাদের প্রতি হবে। কারণ করোনা আমাদের অনেক কিছু শিখিয়েছে এবং অনেক কিছু দ্বার উন্মোচন করেছে, যেটি ভবিষ্যতে করা উচিত। আমাদের শেষ করতে হবে। হ্যাঁ, 30 সেকেন্ডের মধ্যে যদি একটু শেষ করেন। 30 সেকেন্ডের মধ্যে, এই যে বেনারসি, তার ছেলেপেলে নিশ্চয়ই শিক্ষিত আছে, তাদের ব্যবসার ছেলেপেলে মিলে অনলাইনে এটা কাস্টমার কাছে পৌঁছে দিতে পারেন। কাস্টমার কোভিডের জন্য তার কাছে যাচ্ছে না, শাড়ির চাহিদা আছে, তো এটা অনলাইনে কিন্তু তারা যুক্ত হতে পারেন। এটা তাদের শাড়ির চাহিদা আছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে আপনার পোশাক পরিচ্ছদ কেনার ব্যাপারে কিন্তু আগ্রহী অনেকের নাই, কারণ অনেকের জীবন বাঁচাতে হবে। বিষয়টা এইরকম পরিস্থিতি আছে। আসলে আমাদের শেষ করতে হচ্ছে, আমাদের আরেকদিন হয়তো এই বিষয় নিয়ে আলোচনা করতে পারবো। ডক্টর শামসুল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর নাজরিন আহমেদ, আপনাকে ধন্যবাদ, এবং সৈয়দ মাহবুর রহমান, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকে এখানে শেষ করছি। আমরা এখান থেকে যে জিনিসগুলো আমরা আলোচনায় আসলাম, আমাদের যেহেতু করোনা অনেক কিছু শিখিয়েছে, আমাদের নতুন নতুন চিন্তা ভাবনা করতে হবে, আমাদের নতুন তৎপরতা করতে হবে, নতুন নতুন কর্মসংস্থান খুঁজতে হবে, এবং আমাদের নিচের বাঁচার যে পথটি আমাদের নিজেকে তৈরি করতে হবে। হয়তো বিভিন্ন জায়গা থেকে তার সহায়তা পাওয়া যাবে, কিন্তু সহায়তার দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদের নিজেদের ভেতর থেকেই সেই বিষয়গুলো আমাদের নিজের উদ্ভাবন করতে হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মাছরাঙা টেলিভিশনের সঙ্গেই থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি।